ঘনবসতিপূর্ণ ব্যস্ত একটা শহর চেন্নাই। প্রতিদিন যে যার কাজে বিজি। হঠাৎ একদিন এই শহরের বুকে নেমে আসে এমন এক নরপিশাচের কালো ছায়া। হতে শুরু করে একের পর এক আজব আজব সিরিয়াল কিলিংয়ের ঘটনা, যেখানে কিলার খুন করার পর ভিকটিমের চেহারা পুরোপুরি বিগড়ে দিয়ে পরিয়ে দিচ্ছিল কিছু আজব রকমের মাস্ক, ছুঁড়ে দিচ্ছিল পুলিশদের সামনে নতুন অজানা প্রশ্ন। তবে কিলার যত সাথীর হোক না কেন, তদন্তের দায়িত্ব নিয়েছে এমন একটা সাধারণ ছেলে যে কিনা এক নজরে ক্রাইম সিন দেখে বলে দিতে পারে যে ঘটনাটা কিভাবে হয়েছে। সর্বোপরি কে জিতবে দিমাগের এই লড়াইয়ে? তাণ্ডব চালানো এই সিরিয়াল কিলার, নাকি গ্রাম থেকে উঠে আসা সহজ সরলে ছেলে? বচির টুইস্টে ভরা তামিল মার্ডার মিস্ট্রি সাসপেন্স থ্রিলার মুভি মুথাল পাক্কাম এর কথা। শহর থেকে একটু দূরে পাহাড়ি টাইপ একটা এলাকা, একটা ব্রিজের নিচে বস্তায় ভরা কেউ একজনের একটা লাশ পাওয়া যায়। খবর পাওয়া মাত্রই পুলিশের সাব ইন্সপেক্টর বেদা তার টিমকে নিয়ে ঘটনাস্থলে এসে হাজির। এখানে বস্তায় ভরা কেউ একজনের একটা লাশ পড়েছিল। বস্তার মুখ খুলতে দেখা যায় কিলার এখানে এমন ভয়ানক একটা কাণ্ড করেছে যা দেখে সবার গায়ের লোম দাঁড়িয়ে যায়। একটা ছেলেকে এমনভাবে মারার পর কিলার তার মুখে একটা মাস্ক পরিয়ে দিয়েছিল। এদিক সেদিক তল্লাশি নিতে ভেদার টিম এখানে বড় একটা পাথর খুঁজে পায়, যার গায়ে রক্ত লেগেছিল। তারা এটা আন্দাজ করে নেয় এই পাথরটা দিয়ে তাকে মারা হয়েছে হবে। এর আশপাশ আর একটু খোঁজাখুঁজি করতেই পুলিশরা এখানে স্বর্ণের একটা হাতের রিংও খুঁজে পায়। এই কেসের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ একটা এভিডেন্স ছিল, যার কারণে পুলিশরা অনেক যত্ন সহকারে এভিডেন্স হিসেবে এটা তাদের কাছে রেখে দেয়। সিন এখান থেকে কাট হয়ে আমাদের প্রাভাকারন নামের এই ছেলেটা এবং তার মায়ের উপর নিয়ে যায়, যারা কিনা ছোট্ট একটা গ্রামে বসবাস করে। এই প্রাভাকারনের বাবার নাম ছিল জিবি প্রকাশ, যে কিনা এক সময়ের অনেক প্রসিদ্ধ একজন ক্রাইম নোবেল রাইটার ছিল। জানা যায় সে এখন পর্যন্ত প্রায় 1000-এর বেশি এরকমের ক্রাইম থ্রিলার স্টোরি লিখেছে। তাই একদিন চেন্নাইয়ের পত্রিকার কিছু লোক প্রাভাকারনের সাথে দেখা করতে এসেছিল। প্রাভাকারনের বাবা তো বেঁচে নেই, কিন্তু এরা চাইছিল প্রাভাকারনের বাবা জিবি প্রকাশের কাহিনীর উপর, অর্থাৎ তাকে নিয়ে তারা একটা আর্টিকেল লিখবে, যার জন্য অবশ্য তারা প্রাভাকারনকে মোটা অঙ্কের একটা টাকা দিতেও রাজি। এখানে এই বিষয়েও জানা যায় প্রাভাকারনদের আর্থিক অবস্থা এখন তেমন একটা ভালো না, যার কারণে তারা এই লোকগুলোর প্রস্তাবে রাজি। এখন এই কাজটার জন্য প্রাভাকারনকে চেন্নাই গিয়ে ওইখানে কিছুদিন থেকে এই পত্রিকার অফিসে তার বাবার সম্পর্কে কিছু তথ্য দিতে হবে, যার জন্য পরবর্তী সিনে প্রাভাকার চেন্নাই গিয়ে হাজির। ওইখানে যেতেই প্রভাকারের পরিচয় হয় ওই পত্রিকার অফিসের মেন সম্পাদক মালিনী নামের এই মেয়েটার সাথে। মালিনী প্ল্যান বানিয়েছে জিবি প্রকাশকে নিয়ে তারা যেই আর্টিকেলটা বানাতে যাচ্ছে ওটা অনেকগুলো ভাগে ভাগেই তারা বানাবে। যাই হোক, তারা এইসব নিয়ে প্ল্যানিং করছিল। অন্যদিকে শহরে ঘটে যায় আর একটা ঘটনা। ওই সিরিয়াল কিলারটা যে মুভি শুরুর দিকে একজনকে মাস্ক পরিয়ে হত্যা করেছিল, দেখা যায় সে হাইওয়ে থেকে আরও একটা ছেলেকে কিডন্যাপ করে তার স্থানে নিয়ে যায়। সুনসান একটা ফ্যাক্টরির মতো জায়গা ছিল এটা। মাসুম সেই ছেলেটা কিলারটার সামনে তার প্রাণের ভিক্ষা চাইছিল, অনেক আকুতি মিনতি করছিল। কিন্তু এখানে কিলার তার একটা কথাও শুনে না, অনেক ভয়ানকভাবে একেও জানে শেষ করে দেয়, আর তার লাশ নিয়ে গিয়ে ফেলে দেয় ওইখানে আশেপাশে কোনো একটা জায়গায়। পরবর্তী সিনে এই মার্ডারের খবর পেয়েও পুলিশরা ঘটনাস্থলে এসে হাজির। এসে সবকিছু দেখে তারা যা বুঝতে পারে প্রথমটার মতোই এইটাও সেম প্যাটার্ন ছিল। মারার পর ভিকটিমের চেহারায় আজব একটা মাস্ক লাগিয়ে দিয়েছে। এখন লাগাতার দুইটা এই রকমের ঘটনা হয়ে যাওয়াতে পুরো শহরের মধ্যে তো তুলপাড় শুরু হয়ে গেছিল। এখান থেকে সিন চলে যায় প্রাভাকারনের উপর। প্রাভাকারন এবং ওই নিউজ অফিসের সম্পাদক মালিনী তারা অফিসের দিকে যাচ্ছিল। ওই মুহূর্তেই কোত্থেকে যেন একটা চোর পুলিশের হাত থেকে দৌড়াতে দৌড়াতে চুরি করে নিয়ে আসা একটা মানি ব্যাগ প্রাভাকারদের অটোতে ফেলে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে পালিয়ে বেশি দূর যেতে পারে না। পুলিশের সাব ইন্সপেক্টর রমেশ তাদের ধরেই নেয়। আর পুরো ঘটনাটা হয় এমনভাবে না, এখানে রমেশ মনে করে প্রাভাকারও এই চোরের সাথে জড়িত, দুজনে এক গ্রুপের। মালিনী তাকে বোঝানোর অনেক চেষ্টা তো করে, কিন্তু কাজ হয় না। রমেশ তাদের দুজনকে গ্রেপ্তার করে থানার দিকে রওনা দেয়। যেতে যেতে রাত হয়ে এসেছিল। মাঝ রাস্তাতেই এই জায়গায় আসতেই তারা দেখতে পায় একটা ছেলে রাস্তার পাশে এইভাবে পড়ে আছে, আর তার পাশে তার বাইকটাও। দেখে মনে হচ্ছিল যেন ছেলেটা বাইক অ্যাক্সিডেন্ট করেছে হবে। চেক করে তারা দেখে ছেলেটা অলরেডি মারা গেছে। তবে প্রাভাকার এখানে সবকিছু দেখে সে বলে ওঠে এটা অ্যাক্সিডেন্ট না, এটা কেউ এইভাবে প্ল্যানিং করেই তার মার্ডার করেছে। প্রাভাকারের এমন কথাই সাব ইন্সপেক্টর রমেশ অবাক হয়ে জিজ্ঞাসা করে, কি তুমি কিভাবে বুঝলে এটা অ্যাক্সিডেন্ট না একটা মার্ডার? এখানে প্রাভাকার একটা উদাহরণ দেয় যে স্যার দেখুন, লাশটা বাইকটার পিছনে পড়ে আছে, বাইকটা তার সামনে। যদি এটা অ্যাক্সিডেন্ট হতো তাহলে বাস্তবতা থাকতো ভিন্ন,
বাইক আগে পড়তো না, বরঞ্চ ছেলেটাই বাইকের সামনে পড়তো। কিন্তু এখন এ তো পিছনের দিকে পড়ে আছে। এর সাথে বাইক দেখেও মনে হচ্ছে যেন তার বাইকেরও তেমন একটা ড্যামেজ হয়নি। মনে হয় কেউ আচমকা তার উপর হামলা করে তাকে মেরেছে হবে। পরে তার উপর কিছু মদ ঢেলে দিয়ে এটা প্রমাণ করানোর জন্য সে মদ খেয়ে ড্রাইভ করছিল এমনটাই সাজিয়ে দিয়েছে। এখানে প্রাভাকার এক এক করে যে পয়েন্টগুলো বলে না, পরবর্তী দিন পোস্টমর্টম রিপোর্ট চেক করার পর রমেশ দেখতে পায় প্রাভাকারের বলা প্রতিটা কথায় সবগুলোই মিল। রমেশ তো পুরোই অবাক যে এক দেখাতেই একটা ছেলে কিভাবে পুরো ঘটনা এভাবে বর্ণনা করে দিতে পারে। প্রভাকারকে জিজ্ঞাসা করতে শুরু করে যে কিভাবে বললে তুমি এসব। প্রভাকারও একটু গৌরবের সহিত জবাব দেয় যে ছোটবেলা থেকে আমি আমার বাবার লেখা ক্রাইম নোবেল পড়ে বড় হয়েছি। এত ক্রাইমের স্টোরি পড়েছি না, এর সামনে তো এটা কিছুই না। আমি ঘটনাস্থল দেখে বলে দিতে পারবো যে সেখানে ক্রাইমটা কিভাবে হয়েছে, কেন হয়েছে। প্রভাকারের এমন প্রতিভা দেখে রমেশ তো তার উপর পুরো ইমপ্রেস। সে সিদ্ধান্ত নেই প্রভাকারকে তার সাথে রেখেই তারা দুজনে মিলে কেসটা সলভ করবে। অবশ্য প্রভাকারও এর জন্য রাজি, কারণ সে যে জন্য টাকা পাবে। দুজন মিলে তদন্ত শুরু হয়। প্রভাকার প্রথমতেই রমেশকে বলে যে ব্যক্তিটা মারা গেছে তার বউকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করো। কথা মতো এইটাই করা হয়। তবে এখানে লোকটার স্ত্রী পামেলা কান্না করে করে বলে যে স্যার, আমার কারো ওপর সন্দেহ নেই, তার তো তেমন কোনো শত্রু ছিল না, তা আমি কিছু বুঝতে পারছি না। এরপর রমেশরা সেই মৃত ব্যক্তিটির 4 জন কাছের বন্ধুকেও ডেকে নিয়ে আসে। তাদের কাছ থেকেও জিজ্ঞাসাবাদ শুরু করে। রমেশ এদিকে নানা রকমের প্রশ্ন করছিল, আর প্রাভাকার এদিকে তাদের 4 জনের হাবভাবের উপর এমনভাবে নজর রাখছে যেন একটু গড়বড় মনে হলেই সেই তার নজরে পড়ে যাবে। তবে অনেক চেষ্টা করার পরও এদের কাছ থেকেও তেমন কিছু পাওয়া যায় না, যার জন্য প্রভাকার রমেশদের বলে এদের 4 জনের জন্যই চা নিয়ে আসো। এখানে প্রাভাকার আসলে অন্য আরেকটা প্ল্যান বানিয়েছিল। কথা মতো 4 জনকেই চা এনে দেওয়া হয়, আর তাদের চায়ের গ্লাস থেকে তাদের 4 জনেরই ফিঙ্গারপ্রিন্টটা হাসিল করার জন্যই প্রাভাকার মূলত এটা করেছে। এদের 4 জনের ফিঙ্গারপ্রিন্টই প্রথমত ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়। এদিকে প্রাভাকারের কথা মতো পুলিশের টিম গিয়ে ওই মৃত ব্যক্তিটির বাসা থেকে পুরো বাসার এদিক সেদিকের আরও বেশ কিছু ফিঙ্গারপ্রিন্ট হাসিল করে নিয়ে আসে। এবার ওইখান থেকে সেগুলো তারা মিলিয়ে দেখে এখানে 4 জনের মধ্যে একটা ব্যক্তির ফিঙ্গারপ্রিন্টই বেশিরভাগ পাওয়া গেছে। মানে অনেকবারই সে ওই ব্যক্তিটা বাসাতেও আসা যাওয়া করেছে। এর নাম ছিল প্রসাদ। নিশ্চয়ই এই প্রসাদের সাথে কোনো একটা গড়বড় আছে হবে। তাই সত্যি কি সেটা বের করার জন্য প্রভাকাররা একটা চাল চালে, যেটা ছিল তার একজন মেকআপ আর্টিস্টকে দিয়ে প্রসাদের মুখে কালো কালারের রং দিয়ে নকল একটা মেকআপ করে দেয়, যা দেখে মনে হবে প্রসাদকে অনেক মারধর করা হয়েছে। এরপর গিয়ে তারা এখানে যে লোকটা মারা গেছিল না তার স্ত্রীকে ডাক দেয়। দূর থেকে তারা প্রসাদকে এমন হালতে দেখায়, আর প্রসাদের এমন হালত দেখে মহিলার তো ভয়ে একেবারে কাঁপানি ছুটে গেছে। তারপর রমেশরা মহিলাটিকে বলে মারের ঠেলায় প্রসাদ সবকিছু স্বীকার করে নিয়েছে। এবার তোমার কিছু বলার আছে কি? যদি সত্য কি না বলো তাহলে তোমারও কিন্তু এমন হালত হবে। পমেলা ভয়ে রমেশদের সবকিছু বলতে শুরু করে। তার এবং প্রসাদের নাকি 2 বছর ধরে অবৈধ সম্পর্ক চলছে, যে সম্পর্কের ব্যাপারে জেনে যায় একদিন তার স্বামী। এ বিষয় নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়। পমেলা এবং প্রসাদ তো প্রচণ্ড ভয় পেয়ে যায়। তাদের এই গোপন সম্পর্কের ব্যাপারটা যদি সবার সামনে চলে আসে তাহলে তো তাদের অনেক নাম খারাপ হবে। যে ভয়টা থেকে মূলত তারা স্বামীকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনাটা করে। প্ল্যান মতো সুযোগ বুঝে প্রসাদ লোকটাকে মেরে দেয়। তারপর সবকিছু এমনভাবে সাজিয়ে দেয় যেন লোকটি নেশা করে গাড়ি চালাচ্ছিল আর অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কিন্তু তাদের দুর্ভাগ্য, পুরো ঘটনা নজরে পড়ে যায় প্রাভাকারের, যার ফলে তার বুদ্ধির কাছে তাদের প্ল্যানকে হার মানতেই হয়। এইভাবেই একদিনের ভিতরে এই কেসটা সমাধান করে ফেলায়। ইন্সপেক্টর রমেশ তো প্রভাকারের অনেক তারিফ করছিল যে প্রভাকার যদি না হতো তাহলে তার কেসটা অ্যাক্সিডেন্ট কেস বলে কবে না বন্ধ করে দিত। কিন্তু এখন কি থেকে কি বেরিয়ে আসলো। এভাবে মূলত রমেশ এবং প্রভাকারের মধ্যে ভালো একটা বন্ডিং হয়ে যায়। রমেশ প্রভাকারকে তার বাসায় ইনভাইট করে যে চলো খুশিতে একটা পার্টি করা যাক। তো সেইখানে রমেশের বাসায় প্রভাকারের পরিচয় হয় রমেশের মেয়ে নন্দিনীর সাথে, যে নন্দিনী কিনা কলেজে লেখাপড়া করছিল। আবার ওই দিনটাই ছিল নন্দিনীর জন্মদিনও। ফলে বাসার সবাই মিলে তারা ছোটখাটো একটা পার্টির আয়োজন করেছে। রমেশের রিকোয়েস্টে প্রভাকারও তাদের সাথে সামিল হয়। অন্যদিকে যে মেইন কাজটার জন্য প্রভাকার চেন্নাই এসেছিল, অর্থাৎ মালিনীদের নিউজ চ্যানেল তার বাবা জিবি প্রকাশের উপর আর্টিকেল প্রকাশ করবে, সেটাও একের পর এক রিলিজ হয়ে চলেছে। মালিনী প্রভাকারকে ডেকে বলে কালকে তার বাবার উপর তারা যে আর্টিকেলটা প্রকাশ করেছে ওটা নাকি অডিয়েন্সরা অনেক বেশি পছন্দ করছে। ফলে মালিনীদের চ্যানেল এবং তাদের ম্যাগাজিনটা দিন দিন অনেক বেশি পপুলার হচ্ছিল।
তো এইসবের মাঝে আবার অন্যদিকে ঘটে যায় আরও একটা চাঞ্চল্যকর ঘটনা। শহরের আরও একটা জায়গায় একটা লাশ পাওয়া গেছে। এবার ছিল একটা মেয়ের লাশ। যে এরিয়াতে ঘটনাটা ঘটেছে ওই এরিয়া ছিল ইন্সপেক্টর রমেশের আন্ডারে। খবর পেয়ে রমেশরা ঘটনাস্থলে এসে হাজির। এসে তারা দেখতে পায় এই মার্ডারের প্যাটার্নও সেম টু সেম ওইরকমই, যেরকম প্যাটার্নে অলরেডি দুইটা মার্ডার হয়ে গেছে। মানে কিলার অনেক ভয়ানকভাবে হত্যা করার পর এর চেহারাতেও আজব রকমের একটা মাস্ক পরিয়ে দিয়েছিল। রমেশ কল করে এখানে প্রাভাকারকে ডেকে নিয়ে আসে। এখানে সে প্রাভাকারও জানতে পারে অলরেডি নাকি আগেও এরকমের দুইটা মার্ডার হয়ে গেছে। আর একের পর এক এই প্যাটার্নটা চলছেই। কিলার মেয়েটার চেহারার এমন হালত করেছে তার চেহারা দেখে চেনার কোনো উপায়ও নেই। রমেশ চাইছিল প্রভাকার এই কেসও তাকে সাহায্য করুক, তাই দুজন মিলে এইটারও তদন্ত করতে শুরু করে দেয়। মেয়েটার সেখানে কিছু জিনিসপত্র তল্লাশি নিয়ে তারা এখানে তার একটা টিস্যু পেপার খুঁজে পায় যেখানে একটা রেস্টুরেন্টের নাম লেখা ছিল। ব্যাস এইখান থেকে প্রভাকাররা সাথে সাথে সেই রেস্টুরেন্টটাতে গিয়ে ওখানে সিসিটিভি ফুটেজ চেক করতে শুরু করে। আর এখানে ফুটেজ চেক করতেই তারাই মেয়েটার ব্যাপারে জেনে যায়। তার নাম ছিল প্রীতি, একজন মিডিয়া রিপোর্টার। এখান থেকে তারা প্রীতির অ্যাড্রেস এবং সব ডিটেলসগুলো কালেক্ট করে নেয়। পরবর্তীতে মেয়েটার বাসায় গিয়ে তার মাকেও খবরটা জানায় যে আপনার মেয়ের সাথে এরকম কাণ্ড হয়ে গেছে। মেয়ের এরকম মৃত্যুর খবর পেয়ে মা তো কান্নায় একদমই ভেঙে পড়ে। এইখান থেকে প্রভাকাররা প্রীতি যে নিউজ চ্যানেলে কাজ করত সেইখানে গিয়ে তাদের এমডির সাথে কথা বলে। এমডির থেকে তারা জানতে পারে প্রীতি অনেক বুদ্ধিমান এবং সাহসী একজন রিপোর্টার ছিল। সত্যতা সবার সামনে নিয়ে আসতে কাউকে সে ভয় করত না। সবসময় সে সত্যতা নিয়ে কাজ করত বলেই অনেক লোক তার দুশ্মন হয়ে গেছিল। কিন্তু তার এমন ভয়ানক হালত যে কেউ করবে ওটা এমডি নিজেও আন্দাজ করতে পারছে না। এখান থেকে এইসব জিজ্ঞাসাবাদ করে রমেশরা তাদের পুলিশ স্টেশনে ফিরে যায়। ওখানে ফিরতেই তার সাথে দেখা করার জন্য ওই লেডি ইন্সপেক্টর ভেদা আসে। প্রথমে যার এরিয়াতেই এই রকমের মার্ডারটা হয়েছিল, এখানেও যে একই প্যাটার্নের এই মার্ডারটা হয়েছে এটা জানতে পেরে মূলত ভেদা রমেশের সাথে দেখা করতে এসেছে। এসে বলে আমার এরিয়াতে অলরেডি এরকম দুইটা মার্ডার হয়ে গেল। তখন তদন্তের সময় ঘটনাস্থল থেকে আমি হাতের একটা রিংও খুঁজে পেয়েছিলাম। রিংটার মধ্যে একটা জুয়েলারি দোকানের নাম লেখা ছিল। ওখানে গিয়ে তদন্ত করতে আমরা জানতে পারি রিংটা মতিলাল নামের কেউ একজনের ছিল। প্রথমত ভেদাদের সন্দেহ হয় এই মতিলালই হয়তো এই মার্ডারের সাথে জড়িত হবে। ব্যাস এটা জানতে পেরে ভেদা, রমেশ, প্রাভাকার তারা সাথে সাথেই মতিলালের বাসা গিয়ে হাজির। তাকে ধরে তার থেকে জিজ্ঞাসাবাদ শুরু করে। কিন্তু অনেক করে জিজ্ঞাসাবাদের পরও মতিলাল তাদের পরিষ্কার জানিয়ে দেয় যে সে এসবের কিছু জানে না। কিছুদিন আগে নাকি তার গাড়ি চুরি হয়ে গেছিল, যে গাড়ির বক্সের ভিতরেই তার রিংটা রাখা ছিল। এখন গাড়ির সাথে সাথে চোর তার রিংটাও নিয়ে যায়। মতিলালের কাছ থেকে এইসব শুনে প্রাভাকারদের এইটা ক্লিয়ার হয়ে যায় কিলার জেনে বুঝেই মতিলালের গাড়িটা চুরি করেছিল। সাথে রিংটাও জেনে বুঝে ওইখানে ফেলেছে যাতে পুলিশ ভুল দিকে তদন্ত করে তার অবধি পৌঁছাতে না পারে। তো সব কিছু জানার পর এখন প্রাভাকার তার নতুন একটা থিওরি দেয়, যেটা হচ্ছে একের পর এক একই প্যাটার্নে তিনজনের মার্ডার হয়েছে। যার মানে হতেও পারে এই তিনজনের মধ্যে কোনো না কোনো একটা লিঙ্ক আছে হবে। কি সেই লিঙ্ক যদি তারা সেটা খুঁজে বের করতে পারে তাহলে কিলার অবধি পৌঁছানো তাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। এটা বলতেই সিন আমাদের সেই কিলাটার উপর নিয়ে যায়, যার নাম ছিল দাস। মনে হয় যেন অনেক খুনকার একজন সাইকোপ্যাথ। তার চেহারায় ছিল কিছু আজব রকমের কাটা ছেঁড়ার দাগ, যেগুলো আয়নাতে দেখে দাস তার ফ্ল্যাশব্যাকের কিছু ঘটনা নিয়ে ভাবছিল। কোনো এক সময় গায়ত্রী নামের অনেক পয়সাওয়ালা একটা মেয়ের সাথে তার ভালোবাসার সম্পর্ক ছিল, কিন্তু এই দাসের স্বভাব চরিত্র ছিল অনেকটাই খারাপ। একসাথে সে অনেকগুলো মেয়ের সাথে ফ্লার্ট করছিল। যখন যাকেই দেখত তাকে ভালো লেগে যেত তার। যখন গায়ত্রী তার এই চরিত্রের ব্যাপারে জানতে পারে তখন সে আস্তে করে তার থেকে সরে যায়। তখন থেকে মূলত এই দাসের বিহেভিয়ার আরও ভয়ঙ্কর হতে শুরু করে। সিন প্রেজেন্টে দাস এতক্ষণে জেনে গেছে যে পুলিশরা তার পিছনে লেগেছে, তাই সে উল্টো প্রভাকার এবং ইন্সপেক্টর রমেশের উপর নজর রেখে যাচ্ছিল, যেখানে যেত তাদের ফলো করত। এদিকে প্রভাকার এবং রমেশ তো যে তিনজন মারা গেছে তাদের মধ্যে সম্পর্ক কি সেটা বের করার প্রাণপণ চেষ্টা করছিল। আর এটা করতে গিয়ে তারা জানতে পারে তিনজনে কিছুদিন আগে কলেজ লেভেলের একটা প্রতিযোগিতার খেলায় একটা স্টেডিয়ামে একত্রিত হয়েছিল। তো ওখানে স্টেডিয়ামে মূলত তাদের কানেকশনটা। রমেশরা আরও তদন্ত করে জানতে পারে যে রিপোর্টার প্রীতিরও মার্ডার হয়েছিল না, সেও আসলে ওখানে স্টেডিয়ামে এই কলেজ লেভেলের খেলাটার নিউজ করার জন্য সেখানে গিয়েছিল। সেখানে কোনো ঘটনা হয়েছিল কিনা এইটা নিয়ে তদন্ত করতেই প্রাভাকারদের সামনে শকিং করা একটা সত্যতা বেরিয়ে আসে। সিন আমাদের ফ্ল্যাশব্যাকে নিয়ে গিয়ে দেখানো হয় ওই দিন সেই স্টেডিয়ামে কলেজে সে খেলাটাই প্রায় 3000-এরও বেশি ছাত্র সেখানে উপস্থিত ছিল। সবকিছু ঠিকঠাক চলছিল,
কিন্তু তখনই একটা ঘটনায় পুরো মহলই বদলে দেয়। স্টুডেন্টদের মধ্যে প্রিয়া নামের একটা মেয়ে তার কাপড় চেঞ্জ করার জন্য স্টেডিয়ামের ভিতরে একটা রুমের মধ্যে গেলে ওই সময় সেখানে এই সাইকো দাস উপস্থিত ছিল। প্রিয়াকে দেখে সে তার উপর ফিদা হয়ে তার পিছু করতে করতে ওই রুম পর্যন্ত চলে যায়। এরপর তার সাথে সেইখানে জোরজবস্তি করার চেষ্টা করলে প্রিয়া জোরে চিৎকার দিয়ে দৌড়ে বাইরে চলে আসে। প্রিয়ার চিৎকারের আওয়াজ শুনে স্টুডেন্টরা সবাই সেখানে জড়ো হয়ে দেখতে পায় এই দাস তার সাথে খারাপ করার চেষ্টা করছিল। এসব দেখে কয়েকজন স্টুডেন্ট যখন প্রতিবাদ করতে যায় তখন উল্টো এই সাইকো তাদের উপরে রেগে তাদেরকে মারধর করতে শুরু করে দেয়। এগুলোই ছেলেগুলোই যেগুলোকে দাস এক এক করে মেরেছে। তাদের মধ্যে ওই দিন জবরদস্ত ফাইট চলে। চিৎকার চেঁচামেচি শুনে রিপোর্টার প্রিয়াও সেখানে ছুটে আসে। এদিকে স্টুডেন্টরা যেহেতু সংখ্যায় বেশি ছিল তাই তারা সবাই মিলে দাসকে প্রচণ্ড মারধর করে। বিশেষ করে তার ফেসের এক পাশেই একই জায়গাটিতেই বারবার হিট করে। এক পর্যায়ে রিপোর্টার প্রীতিও তার জুতো খুলে দাসকে জুতো পেটা করে। কারণ দাস যে প্রিয়ার সাথে খারাপ করেছিল না, সেটা প্রীতির বান্ধবী ছিল। এই মারধরের ফলেই দাসের এক পাশের চেহারাটা পুরোপুরি এরকমের হয়ে যায় আর কি। দাস ওই দিন এক এক করে সবাইকে মার্ক করে রাখে কে কে তার উপর হাত তুলেছিল। আমাদের এখানে এইটাও দেখানো হয় এখান থেকে মারধর খাওয়ার পর দাসের সাথে আরও কী হয়েছিল। দাসের এখানে জবরদস্ত ধুলাই হওয়ার পর এমন হালতে সে তার গার্লফ্রেন্ড গায়ত্রীর কাছে যায়, মনে করে গায়ত্রী হয়তো তাকে সান্ত্বনা দিবে। কিন্তু না, গায়ত্রী এখানে উল্টো দাসকে কথা শুনিয়ে দেয় যে তুমি তো আর কোনো দিকে হ্যান্ডসাম রইলে না, তোমার চেহারার হালত দেখো, নিশ্চয় কারোর সাথে নষ্টামি করতে গিয়েই ধুলাই খেয়ে এসেছ। সব কিছু শুনে দাসের এত পরিমাণে রাগ হচ্ছিল, তারপরও সে সব রাগ এক জায়গায় করে তার ভিতরে চেপে ধরে রাখে। উঠে গায়ত্রীকে ইমপ্রেস করার জন্য তার সাথে ডান্স করতে শুরু করে। কিন্তু এইসবের মাঝেই দাসের সাথে হওয়া সব অপমানগুলোর কথা তার মনে পড়লে তার সাইকোপ্যাথটা বেড়ে যায়। ওইখানে সে গায়ত্রীর গলা চেপে ধরে তাকে জায়গায় হত্যা করে। হয়তো এরপর ওদের কাছ থেকেও, অর্থাৎ স্টেডিয়ামে যারা যারা তাকে মেরেছে তাদের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য এক এক করে তাদেরকেও দাস ওইভাবে হত্যা করছে। মানে যেহেতু তারা দাসকে মেরে তার চেহারাটা অনেকটা বাজে বানিয়ে দিয়েছিল, তাই দাসও এখন তাদের ওভাবে মারছে, তাদের চেহারাটা পুরোপুরি বিগড়ে দিচ্ছে, সাথে তার সিম্বল স্বরূপ তাদেরকে ওই রকমের মাস্কও পরিয়ে দিচ্ছিল। এখন প্রভাকারদের সামনে বড় প্রশ্ন, সহজে তো তারা দাসকে বের করে নিয়েছে, তবে তাকে ধরাটা আদৌ কি সহজ হবে, নাকি তাদের সামনে কঠিন থেকে কঠিন পরীক্ষা অপেক্ষা করছে সেইটা। প্রেজেন্টে তদন্ত করতে করতে প্রভাকার এবং রমেশ এক জায়গা থেকে যাচ্ছিল, তখনই তাদের কাছে খবর আসে রমেশের মেয়ে নন্দিনীর কলেজে নন্দিনীর সাথে না কিছু একটা হয়েছে। রমেশরা তাড়াতাড়ি সেখানে যেতে শুরু করলে এইখানে আমরা দেখতে পাই নন্দিনী আসলে কলেজের উপর থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করে দিয়েছে। এত আচমকায় ঘটনাটা হয়ে যায় না, কেউ কিছু বুঝে উঠতে পারে না। ওইখান থেকে আবার আমরা দাসকেও বেরিয়ে যেতে দেখি, তাই সন্দেহ পুরোপুরি তার উপরেই। রমেশরা এসে যখন মেয়ের এমন হালত দেখে, রমেশের পায়ের নিচ থেকে তো মাটি সরে যাওয়ার অবস্থা। বেচারা রমেশ মেয়েকে জড়িয়ে ধরে অজোরে কান্না করে যায়। প্রভাকারের সন্দেহ যায় ওই দিন হয়তো নন্দিনীও সে স্টেডিয়ামে উপস্থিত ছিল হবে, যেখানে দাসের সাথে তাদের ঝামেলা হয়েছিল। হয়তো নন্দিনীও তার গায়ে হাত তুলেছিল হবে, তাই এখন সে নন্দিনীকেও মেরেছে। এটা কেবল প্রভাকারেরই ধারণা না, এটা আমাদেরও ধারণা। তবে একটু পর গিয়ে জানা যায় নন্দিনী নাকি কখনো সে স্টেডিয়ামে যায়নি, তাই এখন বিষয়টা আরও বেশি প্যাঁচ লেগে যায়। তাহলে নন্দিনীর সাথে এমনটা কেন হলো, কে করেছে? রমেশ তো তার মেয়েকে এইভাবে হারিয়ে এই কিলারকে যেখান থেকেই হোক খুঁজে বের করার সিদ্ধান্ত নিয়ে নেয়। প্রভাকারের সাথে মিলে তারা একটা জাল বিছায়, যেটা ছিল ওই দিন যারা যারা স্টেডিয়ামে এই দাসের গায়ে হাত তুলেছিল তাদের মধ্যে কলেজের অরুণ নামের একটা ছেলেও ছিল। তারা জেনে বুঝেই অরুণের এরকমের একটা নিউজ মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দেয় যে অরুণরা স্টেডিয়ামে একটা ছেলেকে অনেক মারধর করেছে, যে কিনা একটা মেয়ের সাথে খারাপ করতে চেয়েছিল। তো প্ল্যান মোতাবেক এই নিউজ দাসের অবধি গিয়ে পৌঁছালে দাস তো আগুনের উপর আগুন, তাই সে অরুণকেও শেষ করার জন্য সিদ্ধান্ত নিয়ে নেয়। কিন্তু এদিকে জালটা তো বিছিয়েছিল প্রাভাকাররা অরুণের উপর আগে থেকেই নজর রেখে যাচ্ছিল, যাতে করে কিলার অরুণকে ধরতে আসলে তারা উল্টো কিলারকে ধরে নিতে পারে। হয় সেটাই, দাস যখনই তার শিকারের জন্য অরুণকে তুলে নিয়ে যাচ্ছিলই, তখন প্রাভাকাররা এসে আগে অরুণকে কোনোরকম করে বাঁচিয়ে নেয়, এরপর তারা লেগে যায় দাসের পিছনে। যদিও দাস কোনোরকম করে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল, প্রাভাকারও তার পিছনে লেগেছিল। তারপর যেমন তেমন করে দাস প্রাভাকারের উপর হামলা করে পালিয়ে যায়। এর একটু সময় পার হতে না হতেই রমেশদের কাছে খবর আসে সেই পুরনো ফ্যাক্টরিটাতে নাকি আরও একটা ছেলের লাশ পাওয়া গেছে। রমেশ তার টিম এবং প্রভাকারকে নিয়ে সেইখানে ছুটে যায়। এই মার্ডারও ঠিক সেম প্যাটার্নেই ধারণা করা হচ্ছে
দাস পুলিশের হাত থেকে পালিয়েই এই কাজটা করেছে। তদন্ত করতে গিয়ে প্রাভাকাররা এখানে রক্তের কিছু ফোঁটা দেখতে পায়। সেই রক্তের ফোঁটাগুলোকে ফলো করে তারা আরেকটু সামনে যেতেই ফ্যাক্টরির বাইরে একটু জঙ্গল টাইপ জায়গায় তারা যা দেখতে পায় তাদের সবার চোখ কপালে উঠে যাওয়ার অবস্থা। কারণ ওইখানে আরও একটা ছেলের লাশ পড়েছিল। অর্থাৎ এই একই জায়গায় একই রকম করে এই কিলার দুইটা মার্ডার করে রেখেছে। পুলিশের টিম এবং প্রভাকার একের পর একই ঝটকাগুলো হজম করবে কি ততক্ষণে ঘটে যায় আরেক কাণ্ড। পুলিশের সাথে তাদের যেই তদন্তকারী কুকুরটা ছিল ওটা একদিকে দৌড়াতে শুরু করে। প্রাভাকারের সাথে সাথেই কুকুরটার পিছনে দৌড়ে যায়। দৌড়ে কুকুরটা প্রাভাকারকে অন্য আরেকটা জায়গায় নিয়ে যায়। আর এইখানে এসে দেখা যায় এই সাইকো কিলার দাস পুলিশের চোখের ধুলো দিয়ে এই 2 মার্ডারগুলো করে এইখানে লুকিয়েছিল। এখন প্রাভাকার তাকে খুঁজে নেওয়ায় সে প্রাভাকারের সামনে আসে। আজব রকমভাবে হেসে বলতে শুরু করে, বাহ, দারুণ গেম খেলেছ। আমি তো আমার প্রতিশোধ নিচ্ছিলাম। যারা যারা আমাকে হাসির পাত্র বানিয়েছে, যারা যারা আমার গায়ে হাত তুলেছে, আমি তাদের সবাইকে শাস্তি দিচ্ছি। আমার এত সুন্দর ফেসটাকে তারা মেরে কীরকম বানিয়ে দিয়েছে। যে মেয়েগুলো আমার হ্যান্ডসাম চেহারায় ফিদা ছিল তারা এখন আমার দিকে তাকায়ও না পর্যন্ত। তাই আমি তাদের কাউকে ছাড়ব না যারা আমার এমন হালতের জন্য দায়ী। বলে এই সাইকো প্রাভাকারের উপর হামলা করতে শুরু করে দেয়। দুজনের মধ্যে জবরদস্ত একটা ফাইট চলে। যে ফাইটের এক পর্যায়ে দাস উপর থেকে সোজা পড়ে যায় নিচে। এখন এত উপর থেকে পড়ায় দাস মরে না তো ঠিক, কিন্তু আহত হয় অনেক খারাপভাবেই। যদিও পুলিশ তাকে হসপিটাল নিয়ে যেত ঠিক, কিন্তু তার বাঁচার চান্স খুবই কম, মানে একদম কোমায় চলে গেছে। সব তদন্ত কমপ্লিট করে হসপিটাল থেকে বের হওয়ার পর নিউজের সব কিছু জানিয়ে দেয় যে এই সিরিয়াল কিলার দাস কেন হত্যাগুলো করছিল। এর পিছনের আসল কারণ হচ্ছে এই। কি ভাবছেন গল্প এখানে শেষ, তাই তো? না 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 না, দেখে যান আসল টুইস্ট কি বেরিয়ে আসে। সব কিছু বলার পর রমেশ সেখানে দাঁড়িয়ে থাকা প্রাভাকারের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দেয়। প্রাভাকারকে দেখে এখানে আমরাও বুঝতে পারি কোনো একটা মাইন্ড গেম তো এখানে চলেছে। তবে কি সে মাইন্ড গেম, চলুন সেটা জেনে আসা যাক। আমরা দেখেছিলাম না রমেশের মেয়ে নন্দিনী কলেজের ছাদের উপর থেকে পড়ে মারা গেছিল? সেটা সবাই ধারণা করে নিয়েছিল কলেজের বাকি ছাত্রগুলোর মতোই নন্দিনীকেও এই সিরিয়াল কিলার দাসই মেরেছে। কিন্তু না, আসলে তার পিছনে রহস্য ছিল অন্য কিছু। নন্দিনীর অন্তিম সংস্কারের পর রমেশ প্রভাকারকে বাসায় ডাকে। কান্না করতে করতে তাকে বলে নন্দিনীর মৃত্যুর পিছনের রহস্য নাকি রমেশ জেনে ফেলেছে। আসলে নন্দিনীর কলেজে গুরু নামের একটা ছেলে ছিল, যে কিনা নন্দিনীর অনেক ভালো একজন বন্ধু। সব সময় তারা একসাথে থাকতো, কোনো কিছুর প্রয়োজন হলে একজন একজনের সাথে শেয়ার করত, মানে পড়ালেখার দিক দিয়ে আর কি। নন্দিনীও গুরুর উপর ভরসা করে তাকে একদম তার বেস্ট ফ্রেন্ড বানিয়ে নিয়েছে। কিন্তু সে এটা আন্দাজও করতে পারেনি যে এই গুরুর ভিতরে লুকিয়েছিল কত বড় একটা শয়তান। একদিন কলেজের পরীক্ষার সময় গুরু কী করে, নন্দিনীর হল টিকিটটা চুরি করে সে তার কাছে রেখে দেয়। নন্দিনী কলেজে সেদিক সেদিক হল টিকিটটা অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু কোথাও পাচ্ছে না। এই সুযোগে গুরু বলে, নন্দিনী, হয়তো তুমি ভুলে হল টিকিট বাসায় রেখে এসেছ। এখন তো আর বাসও পাবে না, চলো আমি তোমাকে আমার বাইকে করে তোমার বাসায় দিয়ে আসছি, তাড়াতাড়ি চলে আসতে পারবে। বলে নন্দিনীকে সে তার বাইকের পাশে নিয়ে যায়। কিন্তু আগে থেকেই গুরু তার বাইকটা নষ্ট হয়ে যাওয়ার একটা প্ল্যান করে রেখেছিল। নন্দিনীর সামনে সে নাটক করে তার বাইকটা নষ্ট হয়ে গেছে। তবে তার আরেকটা বন্ধু আছে যার কাছে কিনা কার আছে, কারে করে তারা তাড়াতাড়ি গিয়ে চলে আসতে পারবে। গুরু তার সে বন্ধুটাকে কল করে, একটু পর রাস্তা দিয়ে সেও সেইখানে এসে হাজির। আর এইখানে গিয়ে জানা যায় এই ছেলেটা ছিল শহরের অনেক বড় একজন পলিটিশিয়ানের ছেলে, রাজেশ। নন্দিনী তার বন্ধু গুরুর উপর ভরসা করে যে তারা তাকে তার বাসায় ড্রপ করে দিবে, এইটা বিশ্বাস করে সে রাজেশের গাড়িতে উঠে বসে পড়ে। কিন্তু তার এটা আন্দাজও ছিল না যে সে গাড়িতে বসে কত বড় ভুল করেছিল। জি হ্যাঁ, যেটা ভাবছেন হয় সেটাই। গাড়িতে নন্দিনীর সাথে তারা খারাপ বিহেভ করতে শুরু করে দেয়। নন্দিনী অনেক করে চাইছিল গাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য, কিন্তু কিছুতে পারছিল না। এভাবে কিছু দূর আসতেই রমেশ এবং তার একটা পুলিশ টিম মিলে রাস্তায় তারা চেকপোস্ট বসিয়ে সেখানে চেকিং করছিল। প্রতিটা গাড়ি তারা চেক করছিল, কারণ ওই যে শহরে একের পর এক সিরিয়াল কিলার দাস যে মার্ডারগুলো করছিল না, এই জন্যই তারা রাজেশদের গাড়িটাকেও দাঁড় করায়। দূর থেকে বাবাকে দেখতে পেয়ে নন্দিনী তো মনে করে নেয় এই তো তার বাবা এখন তাকে বাঁচিয়ে নিবে। কিন্তু না, হয় তার উল্টোটা। যেহেতু রাজেশ শহরের এত বড় একজন পলিটিশিয়ানের ছেলে ছিল, তাই তার গাড়িটাকে দেখে এবং তাকে চিনতে পেরে রমেশরা তাদের সেখান থেকে ছেড়ে দেয়, মানে কোনো চেকিং করা ছাড়াই তাদের চলে যেতে দেয়। ওইদিকে গুরু তো গাড়ির পিছনে নন্দিনীর মুখ চেপে ধরে রেখেছিল, যার কারণে নন্দিনী তার বাবার এত পাশ দিয়ে যাওয়ার পরও বাবাকে সে ডাকতে পারল না। ব্যাস, এরপর কি আর, গুরুরা নন্দিনীকে সুনসান জায়গায় নিয়ে গিয়ে তার সাথে খারাপ করে।
ডিউটি শেষ করে রাতে রমেশ যখন বাসায় ফিরে তখন সে দেখে তার মেয়ে একা বসে বসে কান্না করছিল। রমেশ মেয়ের এমন হালত দেখে তাকে গিয়ে জিজ্ঞাসা করে যে কি হয়েছে তোর, কান্না কেন করছিস? নন্দিনী তার বাবার থেকে কিছু লুকায় না, সব কিছু বলে দেয়। আর এইসব কিছু জানার পর এবং শোনার পর রমেশ তার নিজের উপরে অনেক ঘৃণা হতে শুরু করে যে তার মেয়ে তার এত পাশ দিয়ে গেল। সব কিছু দেখেও সে কিছু বুঝতে পারল না, তার মেয়েকে এই পশুগুলোর হাত থেকে বাঁচাতে পারল না। কিন্তু এখন আর কিছু করার নেই, কারণ এই রাজেশ এবং গুরু ছিল অনেক শক্তিশালী পরিবারের ছেলে। মানে তাদের বাবা শহরের অনেক নামি দামি পলিটিশিয়ান। উপর থেকে তাদের কাছে পাকাপোক্ত কোনো প্রমাণও নেই। যদি তারা বিচার চাইতে যায় তাহলে উল্টো তাদের উপরে দোষ দেওয়া হবে যে তারা ওদের নাম খারাপ করার জন্য এমনটা করছে। বোঝো ঠেলাইবার একজন পুলিশ অফিসার হয়েও মেয়ের ন্যায় বিচারের জন্য অনেক ভাবতে হচ্ছে তাকে। মেয়েকে সান্ত্বনা দেয় যে বেটা যা হয়েছে ওগুলো মাথা থেকে ঝেড়ে ফেল, ভালো মতো পড়ালেখা কর, সামনে তোর অনেক উজ্জ্বল একটা ভবিষ্যৎ। নন্দিনীও সব কিছু ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এই গুরু এবং রাজেশ নন্দিনীকে টর্চার করা বাদ দেয় না। বারবার প্রতিটা মুহূর্তেই তারা নন্দিনীকে কল করে ব্ল্যাকমেল করে যাচ্ছিল যে তুমি যদি এখন নিজ থেকে আমাদের সাথে কম্প্রোমাইজ না করো, আমাদের সাথে সময় না কাটাও, তাহলে তোমার যে ভিডিওগুলো আমরা নিয়েছি না সবগুলোই আমরা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিব। তখন কোথায় যাবে তোমাদের মান সম্মান? আর হ্যাঁ, ভুলেও কিন্তু এগুলো কাউকে কিছু বলতে যাবে না, না হয় কি হবে বুঝতে পারছো তো? এইভাবে গুরু এবং রাজেশ নন্দিনীকে এত পরিমাণে ব্ল্যাকমেল করে, এত বাজে বাজে তার ভিডিও করে সেগুলো তাকে সেন্ড করে, যা দেখে যে নন্দিনী নিজেকে একটু সামলানোর চেষ্টা করছিল সে আবারও এত পরিমাণে ভেঙে পড়ে। ওই মুহূর্তেই কলেজের উপর থেকে লাফ দিয়ে সে নিজেকে একেবারে শেষ করে দেয়। মেয়ের এমন হালতে রমেশ তো ওই দিনই বুঝে ফেলেছিল যে আসল ঘটনা কি, তার মেয়ে কেন এমনটা করতে পারে। সাথে সাথে প্রভাকারকেও সব কিছু জানালে সব শুনে প্রভাকারের অনেক খারাপ লাগে, কারণ এতদিনে নন্দিনীর সাথে তারও অনেক ভালো একটা সম্পর্ক হয়ে গেছিল। নন্দিনীকে প্রভাকার তার নিজের বোনের মতো করে আপন করে নিয়েছিল। ওই দিনই রমেশ এবং প্রভাকার সিদ্ধান্ত নেয় তারা এই দুজনের কাছ থেকে, অর্থাৎ গুরু এবং রাজেশের কাছ থেকে তারা প্রতিশোধ নিবে, কিন্তু সেটা অন্যভাবে। যেহেতু তাদের বাবারা ছিল অনেক পাওয়ারফুল, তাই এত সহজে তারা কিছু করতে পারবে না, করলেও বাঁচতে পারবে না। তাই তারা মাস্টার প্ল্যান বানাতে শুরু করে। যেহেতু অলরেডি এই সাইকো কিলার দাস ওই কলেজের কিছু স্টুডেন্টদেরকে হত্যা করেছে, তাই এখন প্রভাকাররা এই গুরু এবং রাজেশকে পর্যাপ্ত পরিমাণ শাস্তি দিয়ে এই দোষ তারা চাপিয়ে দিবে এই সাইকো কিলারের উপরেই। এর জন্য প্রথমতেই প্রভাকাররা আগে এই সিরিয়াল কিলার দাসকে খুঁজে বের করতে শুরু করে দেয়। আসলে দাসকে প্রভাকাররা ওই দিনে আটকে নিয়েছিল। তারপর সুযোগ বুঝে রাজেশ এবং গুরুকেও তুলে নিয়ে আসে। তাদেরকে সুনসান সেই ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে রমেশ নিজের হাতেই মেয়ের মৃত্যুর প্রতিশোধ নেয়। দুজনকে মেরে ঠিক ওইভাবে সাজিয়ে দেয় যেমন করে সিরিয়াল কিলার দাস তার শিকার করছিল। সবকিছু এমনভাবে তারা প্রস্তুত করে যেন সবাই দেখে এটাই ধরে নেয় এইটাও সে সিরিয়াল কিলার দাসেরই কাজ। কিন্তু ওইদিকে প্রভাকাররা অলরেডি দাসকে তো তারা ধরে তাকে এক জায়গায় বন্দি বানিয়ে রেখেছিল। এরপর গুরু এবং রাজেশকে শেষ করে প্রভাকার যায় দাসের গেম খালাস করার জন্য। মেরে সে দাসের এমন হালত করে যেন সে আর উঠতে না পারে, তার সাথে সাথে যেন এই রহস্যটা চাপা পড়ে যায়। দেখতে দেখতে হসপিটালে দাসেরও মৃত্যু হয়, যার সাথে সাথে এই রাজেশ এবং গুরুর হত্যাটাও চাপা পড়ে যায়। মানে দেখলেন তো কিভাবে প্ল্যানের উপর প্ল্যান বানিয়ে প্রভাকার এবং রমেশ তাদের প্রতিশোধ নিয়ে নিল। মানে অনেকটাই কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো অবস্থা। এর উপর আবার কেসের ইনভেস্টিগেশন অফিসার তো রমেশ নিজেই, তাই সে সবার সামনে এটাই প্রচার করে দেয় সবকিছু এই কিলার দাসেরই কাজ। এইভাবে শেষ হয় আজকের দারুণ এই মুভিটা। তো কেমন লাগলো আপনাদের আজকের এই মুভিটা কমেন্ট করে অবশ্য জানিয়ে দিবেন। কিন্তু যাওয়ার আগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না যেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।